আজ আপনাদের জন্য খুড়োর বিশেষ নিবেদন, নীলাদ্রি চৌধুরীর লেখা গল্প রিংটোনের অপেক্ষায়। নীলাদ্রি চৌধুরীর জন্ম 1980 সালে কলকাতায়। চাকরি করার ফাঁকে গল্প লেখাই তার নেশা। তার লেখা প্রথম গল্প প্রকাশিত হয় আনন্দমেলা পত্রিকায় 2017 সালে। এছাড়া দেশ, প্রসাদ ও অন্যান্য নানা পত্রপত্রিকায় তার লেখা বেশ কিছু গল্প, প্রবন্ধ প্রকাশিত হয়েছে। আজকের গল্পটি সাসপেন্স গোত্রের, তবে গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। সকাল থেকে ঘড়ির কাঁটা ঘুরেই চলেছে। সকালের দিকে কিছুটা ব্যস্ততা থাকলেও 9টার পর ব্যস্ততা কমতে থাকে মল্লিকার। ঠিক 9টার সময় অভিজিৎ বেরিয়ে যায় অফিসে। ঘড়ির কাঁটা এক চুল এদিক ওদিক হয় না সেক্ষেত্রে। অভিজিৎ ভীষণ রকমের পাংচুয়াল। কাজের ব্যাপারে একেবারে 100% থাকে ওর কমিটমেন্ট। আর ঠিক সেই জন্যই এত অল্প বয়সেই ও উন্নতির শিখরের দিকে এগিয়ে চলেছে খুব দ্রুত পায়ে। অভিজিৎ সেনগুপ্ত একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। মল্লিকার সাথে ওর বিয়ে হয়েছে আজ 4 বছর হলো। এই 4 বছরে গড়িয়ার ছোট্ট 650 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা ছেড়ে ওরা উঠে এসেছে লেক গার্ডেন্সের 1800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে। বিশাল বড় একটা ড্রয়িং রুম, মডিউলার কিচেন, ব্যালকনিতে সাজানো ছোট্ট বাগান, মায়াবী আলোয় ভরা বেডরুম, কি নেই ফ্ল্যাটটায়। ওই ফ্ল্যাটে ওরা শিফট করেছে প্রায় বছর 1.5 হলো। অভিজিৎ সব কিছুই করে মেপে, হিসেব করে। নতুন ফ্ল্যাটে এসে উত্তেজনায় মল্লিকাকে কোলে তুলে ঘুরিয়েছিল গোটা ফ্ল্যাটটায়। বলেছিল, এবার থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। বিশ্বাস করো, আগের ফ্ল্যাটটায় আমাদের বেডরুমের পাশ থেকেই যে নর্দমার গন্ধটা আসতো, ওইটাই আমাকে শেষ করে দিত। এবার আমরা নতুন করে বাঁচবো। আমরা বন্ধুদের ডাকতে পারবো। অভির খুশি সেদিন ছড়িয়েছিল মল্লিকার মনেও। নতুন ফ্ল্যাটের দেওয়ালে তখন ইমালশনের গন্ধটা চলে যায়নি। কিচেনটা আশ্চর্য রকমের ঝকঝকে। ড্রয়িং রুমটাও দারুণভাবে সুন্দর ক্যাবিনেট, পেন্টিং দিয়ে সাজিয়েছিল মল্লিকা। তবে মল্লিকার সবচেয়ে ভালো লেগেছিল ব্যালকনিটা। 8 তলার এই ব্যালকনিটা থেকে ফ্ল্যাট বাড়ির সামনের রাস্তাটা তো বটেই, এমনকি লেক গার্ডেন্সের ফ্লাইওভার, আনওয়াশা রোডের ব্যস্ত ট্রাফিক সবই দেখা যায়। অভি অফিসে বেরিয়ে যাওয়ার পর নিঃসঙ্গতার বোঝা কিছুটা কমে তাতে। এখনো অবধি ওদের সন্তান আসেনি। অভির জেদ ছিল একটা সুন্দর বাসস্থান হবে আগে, তারপরে ছেলে মেয়ে আনার ব্যাপারে প্ল্যানিং হবে। অভি ছোটবেলাটা কাটিয়েছিল গ্রামে। যদিও ভীষণ ভালো ছাত্র ছিল বলে ওর বাবা হায়ার সেকেন্ডারির পরেই কলকাতায় পাঠিয়ে দেন ওকে। অভি তারপরেও ভালো রেজাল্ট করে চলেছে অনবরত। উপার্জনও বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ওর অ্যাম্বিশনও। মল্লিকার বাড়ি বীরভূমে। শান্তিনিকেতনে মাঝে মাঝেই যেত মল্লিকা। সেখানেই দেখা হলো অভির সাথে। প্রথম দর্শনেই দারুণ লেগেছিল অভিকে। ওর চোখ দেখে বুঝেছিল। মল্লিকাকে দেখে মুগ্ধ হলেও কাজের কথা কখনোই ভোলে না অভিজিৎ। শান্তিনিকেতনেই একটা ফার্মের অডিটের ব্যাপারে গিয়েছিল অভিজিৎ। কলাভবন দেখতে গিয়ে আলাপ মল্লিকাদের গ্রুপটার সাথে। মল্লিকার জন্যই হয়তো অভিজিৎ সেদিন অনেকক্ষণ সময় নিয়ে দেখেছিলেন কলাভবন। নইলে কাজের মানুষ অভিজিৎ সেনগুপ্ত শান্তিনিকেতন দেখে কয়েক ঘন্টা নষ্ট করার বান্দা নয়। তবুও শান্তিনিকেতন ছাড়ার আগে মল্লিকার কাছ থেকে ইনিয়ে বিনিয়ে ফোন নম্বরটা আদায় করতে পেরেছিল অভিজিৎ। মল্লিকা সহজে কাউকে ফোন নাম্বার দেয় না, কিন্তু সেদিন বুঝেছিল এই ছেলেটা সিরিয়াস। শুধু ফোন করে মিষ্টি মিষ্টি কথা বলার জন্য নম্বরটা চাইছে না। অভিজিতের মাথায় নিশ্চয়ই অন্য প্ল্যান ঘুরছে। তারপরে 4-5 মাস ধরে ফোনে ক্রমশই বেড়ে চলেছে প্রেমালাপ। মল্লিকা বাংলার ছাত্রী। সুনীল গাঙ্গুলি থেকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবেতেই ভীষণ ভালো দখল আছে ওর। উল্টো দিকে অভিজিৎ ছোটবেলায় পড়া রবীন্দ্রনাথ জীবনানন্দের চেয়ে বেশি দূর এগোতে পারত না। তাতেই বেশ মজা লাগতো মল্লিকার। মনে মনে ভাবত, এই অ্যাকাউন্টেন্টটিকে যখন নিজের করে কাছে পাবো, তখন একে একটু নিজের মতো করে মানুষ করে নেব। যদিও নিজের মতো করে পেতে আরেকটু সময় লেগেছিল মল্লিকার। প্রায় বছর 1.5 বাদে ওদের বিয়েটা ফাইনাল হলো, দুজনের বাড়ির সম্মতি সহ। মল্লিকার বাবা মা তো এরকম জামাই পেয়ে রীতিমতো খুশি। কাজের ব্যাপারে মন প্রাণ ঢেলে দেয়, কোনো বদঅভ্যেস নেই, চরিত্র ভালো, এরকম আদর্শ জামাই তো সবাই চায়। অভির মায়েরও খুব পছন্দ ছিল মল্লিকাকে।
সুন্দরী হলেও উগ্র আধুনিকা নয়, ব্যবহার ভালো। সবচেয়ে বড় কথা, ওর মন জুড়ে যে অভি আছে এটা অভিজিতের বাবা মা দুজনেই বুঝেছিলেন। তবে বিয়ের প্রস্তাব পারতে অভিজিৎ একটু দেরি করল কেন তা ভাবতে গিয়ে মল্লিকা ভেবেছিল অভি ওকে ঠিকমতো চিনতে একটু সময় নিয়েছিল। বিয়ের পরে একদিন অভি নিজেই হেসে ফেলে বলেছিল, আসল কারণটা সেটা নয়, তোমাকে সেই প্রথম দিনই চিনেছিলাম। টাইম নিয়েছিলাম বাড়ির জন্য। মা বাবার তোমাকে পছন্দ হওয়াটা জরুরি ছিল, না হলে বাবা যদি রেগে গিয়ে ত্যায্যপুত্র করতো তাহলে দেশের অত বড় সম্পত্তি সবটাই হাতছাড়া। কথাটা বলেই হো হো করে হেসে উঠেছিল অভি। সেদিন মল্লিকা অবাক হয়ে গিয়েছিল অভির হিসেব দেখে। অভি ব্যাপারটা হাসতে হাসতে বললেও মল্লিকা বুঝেছিল এর পুরোটা মজার নয়, হয়তো এর মূলে সত্যিও আছে। এত সাবধানী ছেলের সাথে ঘর করতে গেলে মেয়েরা স্বস্তি পেয়ে যায় একটা ব্যাপারে, সেটা হলো সিকিউরিটি। অভি যে সব ব্যাপারে খেয়াল রাখবে সেটা মল্লিকা সেই দিনই বুঝেছিল। ফুলশয্যার রাতে ওরা দুজনে যখন সব বাঁধন ছেড়ে প্রথমবারের জন্য ভেসে গেল, তখন মল্লিকা বুঝল হিসেবের বাঁধন ছেড়ে অভিও পাগল হতে পারে। প্রেসার কুকারের সিটিটা জোরে বেজে উঠতেই চিন্তার জাল কেটে গিয়ে একটা দীর্ঘশ্বাস পড়ল মল্লিকার। ঘড়ির দিকে চেয়ে দেখল প্রায় 11টা বাজে। দুপুরবেলায় আজ ওকে পরতে হবে সেই পিঙ্ক কালারের হাউসকোটটা, তার সাথে আজ সেই মশাইয়ের আবদার হয়েছে কালো রঙের অন্তর্বাস পরতে হবে। কথাটা মনে হতেই হার্টবিট বেড়ে গেল মল্লিকার। না, যার জন্য আয়োজন সে অভিনয়, অন্য একজন। তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলতে লাগলো মল্লিকা। আজ বুধবার, আজ নিশ্চয়ই ওকে পাওয়া যাবে। ও নিশ্চয়ই ভোলেনি। গত 3 মাসে অনেক কাছাকাছি চলে এসেছে দুজনে। নতুন জীবনের স্বাদ পেয়েছে মল্লিকা। সে জীবন অভি দেয়নি, দিয়েছে ফাল্গুনি। আরও কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। নিঃশ্বাস দ্রুত থেকে দ্রুততর হলো মল্লিকার। ও তাকিয়ে আছে ওর নতুন মোবাইলটার দিকে। প্লিজ অভি, এসো না। আর কতক্ষণ ওইভাবে ল্যাপটপে মুখ গুজে থাকবে? কত রাত হলো, সে খেয়াল আছে? অভিযোগ করলো মল্লিকা। আর জাস্ট 2 মিনিট মিলি, ইনকাম ট্যাক্সের ফাইলিং চলছে। কত বড় পার্টি জানো, এই প্রথমবার আমার ফার্মকে কাজ দিয়েছে। ঠিকঠাক করতে না পারলে হাত ছাড়া হয়ে যাবে। এই পার্টি খেয়ে ঠিক মতো ধরতে পারলে নেক্সট ইয়ারেই একটা হন্ডা সিটি কেনা হয়ে যাবে। ল্যাপটপের কিবোর্ডে দ্রুত আঙুল চালাতে চালাতে বলল অভিজিৎ। মল্লিকা এবার ছদ্ম রাগ দেখিয়ে উঠে এলো বিছানা ছেড়ে। অভির সামনে গিয়ে ওর মাথায় হাত চালিয়ে চুল ঘেঁটে দিল। তারপর বলল, এই যে মশাই, এরকম করে আমাকে ফাঁকি দিলে আমি কিন্তু চলে যাব। তখন অন্য কাউকে চড়িও তোমার নতুন হন্ডা সিটিতে। মল্লিকার চোখের দিকে অবাক হয়ে তাকিয়েছিল অভিজিৎ। তারপরে মল্লিকার হাতের বাঁধন ছেড়ে বেরোতে পারেনি সে রাতে। তবুও মল্লিকার মনে হলো অভি যেন তাকে পেয়েও পুরোপুরি মাতাল হতে পারছে না। অভির দুহাত মল্লিকাকে জড়িয়ে ধরে থাকলেও সে জড়ানোয় দায়িত্ব আছে, পাগলামি নেই। না, এই ঘটনা কোনো এক রাতের নয়। দিনের পর দিন, রাতের পর রাত কেটে চলেছে ওদের বিয়ের পরে। প্রথম দিকের উত্তেজনা কমে রাতগুলো বিস্বাদ হচ্ছে আস্তে আস্তে মল্লিকার কাছে। অভিজিৎ কিন্তু উত্তেজনায় ফোটে। ওর উচ্ছ্বাসার দিকে কদম কদম বাড়িয়ে এগিয়ে চলেছে তৃপ্তভাবে। গড়িয়ার ফ্ল্যাট ছেড়ে আসার পরে নতুন জায়গার উত্তেজনায় মল্লিকা কদিন বেশ ছিল। তারপরে দেখল এ এক নতুন জ্বালা। আগের ফ্ল্যাটটার আশেপাশে অনেকের সাথেই বন্ধুত্ব হয়েছিল। গল্পে কথায়, দুর্গাপুজোর নৃত্যনাট্যের রিহার্সাল মল্লিকাকে আগের 2 বছর বেশ ভুলিয়ে রেখেছিল। এই নতুন ফ্ল্যাটে সেরকম কেউ আলাপই নেই। এখানে সবাই বড্ড বেশি ব্যস্ত। দেখা হলে ভদ্রতা সূচক গুড মর্নিং, গুড ইভিনিং বলে সবাই, তার বেশি পরিচয় এগোয় না। এখানে আসার পরে অভির বন্ধুবান্ধব ও তাদের বউরা এসেছে কয়েকবার। তবে তারা সবাই নিজেদের জীবনের দৌড় ছাড়া অন্য কিছু নিয়ে মাথা ঘামাতে রাজি নয়। বেশ কয়েকটা পার্টির পর মল্লিকা বুঝেছে সে এখানে বেমানান হয়ে পড়েছে। হাজার চেষ্টাতেও কর্পোরেট কালচারকেও হজম করতে পারছে না। অভির 2-1 পুরনো বন্ধুর সাথে মাঝে মাঝে দেখা হওয়ায় তারাও এসেছে।
পার্থ আর সুব্রত দুজনেই অভির খুব ছোটবেলার বন্ধু। অভি ওদের সাথে গল্প করলেও হাবে ভাবে বুঝিয়ে দেয় ছোটবেলার জীবন থেকে ও এখন অনেক দূরে। মল্লিকার খারাপ লাগে তখন। পার্থ আর সুব্রতর কথায় আড্ডায় মাঝে মাঝে ওদের ফেলে আসা জীবনের গন্ধটাকে ছুঁতে পারে মল্লিকা। সুব্রতর কাছে শুনেছে ছোটবেলায় ওদের স্কুলের নানান দুষ্টুমির কথা। পার্থ অবশ্য একটু চুপচাপ, সে ছবি আঁকে। কখনো সখনো দু একটা ছবি বিক্রি হলে একটু খুশি হয় সে। তবে পার্থ কবিতার পোকা। প্রথম দিন যেদিন ওরা এলো, পার্থ শুভ দাশগুপ্তর কবিতা সমগ্র নিয়ে এসেছিল। অভি একটু তাচ্ছিল্যের হালকা হাসি দিলেও মল্লিকার খুবই পছন্দ হয়েছিল বইটা। অভির ব্যবহার বোধহয় সুব্রত আর পার্থর কাছেও স্পষ্ট হয়েছিল। ওরাও আর বেশ কিছুকাল হলো আসে না। ঠিক দুপুর 3টে বেজে উঠল ফোনটা। চেনা রিংটোন হলেও হার্টবিট বেড়ে যায় মল্লিকার। এর আগে 2:30 ফোন পেয়েছে অভির কাছ থেকে। অভির রুটিন মাফিক ফোন শেষ করে মল্লিকা অপেক্ষা করছিল এই ফোনের জন্যই। হ্যালো, কাঁপা কাঁপা গলায় বলে উঠল মল্লিকা। এখনই গলা কাঁপছে তোমার? আমি সামনে গেলে কি হবে? ওপারের রোম্যান্টিক গলায় প্রশ্ন আসে মল্লিকার কাছে। তুমি তো আসতে চাও না কিছুতেই। কতদিন তোমায় বলেছি আসতে, আমি আর পারছি না। প্লিজ মল্লিকা, আজ আমরা কোথায় আছি বলো তো? জানি না, তুমি যেন কোথায় ঘুরতে নিয়ে যাবে বলেছিলে আমায়। আমরা তো এখন চলেছি পাহাড়ে ঘেরা একটা জঙ্গলের দিকে। চারিদিকে ঘন গাছে ছাওয়া একটা পথ ধরে চলেছি আমরা। একটু দূরেই দেখা যাচ্ছে পাহাড়। সে পাহাড়ও ঘন সবুজ। একটা হুড খোলা জিপে করে চলেছি আমরা, শুধু তুমি আর আমি। ড্রাইভার নেই? তুমি গাড়ি চালাচ্ছ, আমি তোমার দিকে তাকিয়ে আছি অপলক। তুমি নিপুণ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছ পাহাড়ি পথের বাঁকে। মাঝে মাঝে তোমার অবাধ্য চুলগুলো এসে পড়ছে তোমার মুখের উপর। তুমি রাগের ভ্রুকুটি করে উঠছ তাদের অবাধ্যতায়। আর তুমি কি করছো মশাই? শুধু দেখেই যাচ্ছ আমায়? আমি তো এইমাত্র চুলগুলো সরিয়ে দিলাম তোমার গালের উপর থেকে। তারপরেই একটা ছোট্ট চুমু দিলাম তোমার গালে। ওহ, তুমি কি চাও গাড়িটা অ্যাক্সিডেন্ট করুক? গাড়ি চালানোর সময় চুমু? জানো না আমি ভেসে যাই তাতে। আমার হাতে স্টিয়ারিং যদি অন্য পথে ঘুরে যায়? যাবে না। চুমুটা না দিলে তুমি ভাববে আমার মনোযোগ নেই তোমার দিকে। তাতেই তুমি আনমনা হলে গাড়ি অন্য পথে যেতে পারে। বুঝেছি, রাস্তাঘাটে আর কেউ নেই। আমার গাড়ি চালানোর সুযোগে তুমি যা খুশি দুষ্টুমি করে চলেছ, কেউ দেখার নেই বলে। দেখছে তো। তবে তারা মানুষ নয়। কয়েকটা হরিণ জঙ্গলের পথের ধারে দাঁড়িয়েছিল। ওরা ওদের কাজল কালো চোখ তুলে দেখল তোমায়। তোমার রূপ দেখে লজ্জা পেয়ে এক ছুট্টে ঢুকে গেল জঙ্গলের ভেতরে। তুমি ছবি তুললে হরিণগুলোর? সময় কোথায়? তোমাকে মাঝে মাঝে আদর করছিলাম যে। বুঝেছি, আমার রূপ দেখে নয়, তোমার অসভ্যতা দেখেই ওরা লজ্জা পেল। ওদের লজ্জা পাবার কি আছে? ওরাও তো খোলা প্রকৃতির নিচেই নিজেদের প্রেম জানাচ্ছে, আদর করছে। ওরা ভাবলো দুটো মানুষকে দেখলাম যারা অন্যদের মতো ড্রয়িং রুম খুঁজছে না ভালোবাসবে বলে, তাই তো প্রকৃতির এত কাছে এসেছে। ওই দেখো ফাল্গুনি, একটা ঝর্ণা, তীর তীর করে কিরকম জল এসে পড়ছে দেখো। সত্যি তো। আর ঝর্ণার নিচে দেখো একটা সুন্দরী মেয়ে কলসিতে জল ভরছে। ঝর্ণার জল অবশ্য মেয়েটিকেও স্নান করিয়ে দিচ্ছে পুরো। একটা ভিজে শাড়ি জড়িয়ে মেয়েটা দাঁড়িয়ে আছে। বাজে বকো না। আমি কেন ভিজে শাড়ি জড়িয়ে ঝর্ণার জল ভরবো? আমি তো বেড়াতে গেছি, তোমার চোখ গেছে। না গো মল্লিকা রানী, তুমি নও। ও যে জঙ্গলেরই মেয়ে। ওকে দেখেই মনে পড়ে গেল আরণ্যকের ভানুমতির কথা। বেশ হতো যদি ওর কোলে মাথা রেখে ওর ছেলে মানুষই গল্প শুনতাম ওর কুটিরে গিয়ে। তোমায় আমি মেরে ফেলবো। আমি তোমার পাশেই আছি আর তুমি ভানুমতির কোলে মাথা রেখে গল্প শোনার প্ল্যান করছো? দাঁড়াও, তোমার হচ্ছে। ঝর্ণায় প্রথম ভিজবো আমি, আর আমাকে কোলে তুলে নিয়ে ঝর্ণার জলে দাঁড়িয়ে না ভিজলে তোমার কপালে দুঃখ আছে বলে দিচ্ছি।
তুমি ভিজে গেলে ভালো লাগবে ঠিকই, কিন্তু আমার যে ঠান্ডার ধাত, শহুরে মানুষ যে, তাছাড়া ভেজা জামা কাপড় ছাড়বো কোথায়? কেন, কোনো পরিত্যক্ত ঘরদোর নেই জঙ্গলের ধারে? আছে তো, সেটা একটা ফরেস্ট রেস্ট হাউস, সেখানে থাকার পারমিশন নেই আমাদের। ফরেস্ট রেস্ট হাউস না, বলো বন বাংলো, আর পারমিশন আমাদের লাগবে না। বাংলোর চৌকিদারকে অনুনয় করে আমরা আজকের রাতটার মতো একটা ঘর পেয়েছি। তুমি রাতে চলে গেলে একেবারে, এবারে তো আমি আর থাকতে পারছি না। আমাদের দুজনের শরীর থেকে সভ্যতার পরশ খুলে যাচ্ছে, দুজনেই আদিম প্রেমের জন্য তৈরি। না না, এত তাড়াহুড়ো নয়। আমার ড্রেস চেঞ্জের সময় তুমি বাংলোর বারান্দায় বিরহকাতর প্রেমিক হয়ে বনের সৌন্দর্য দেখছো। সামনের পাহাড়টার উপরে গোধূলির শেষ আলো এসে পড়েছে। সূর্যি মামা আজকের মতো ছুটি নিচ্ছেন। কথায় কথায় গড়িয়ে যায় দুপুর। ওদের মানুষ প্রেম চলতে থাকে মিনিট ঘন্টা পার করে। জঙ্গলের পথ, ঝর্ণার ধার, নির্জন বন বাংলোয় কাটানো রাতের আদর সবই মল্লিকা আদায় করে চলেছে ফাল্গুনির কাছে। এই লেক গার্ডেন্সের ফ্ল্যাট তখন নেই ওর পাশে। মে মাসের দাবদাহের দুপুর নেই, রাস্তায় লোক নেই, শুধু আছে পাহাড়ে ঘেরা এক সুন্দর উপত্যকার জঙ্গলে ঘেরা জায়গা, যেখানে এক বন বাংলোয় ফাল্গুনির আদরের আবেশ মেখে ও ঘুমিয়ে পড়েছে শেষ রাতে। আর ওদের দুটিকে দেখে হাসছে আকাশের এক ফালি চাঁদ। তার মিষ্টি আলো এসে ভরিয়ে দিয়েছে বাংলোর সামনের উঠোনটা। গুনগুনিয়ে গানের সুরে ঘর গুছিয়ে চলেছে মল্লিকা। ফুলদানির প্লাস্টিকের ফুলগুলো থেকে শুরু করে ক্যাবিনেটের বইগুলো সবই আজ মল্লিকার হাতের ছোঁয়ায় ধুলোর আস্তরণ ঝেড়ে নতুন হয়ে উঠছে। পর্দাগুলো চেঞ্জ করে ফেলল মল্লিকা। নতুন জীবন আনার চেষ্টায় আছে ও। বদল দরকার, না হলে হাসি হারিয়ে যাচ্ছে জীবন থেকে। অভি ফিরল 8:30টার সময়। आइए हुजूर, बंदी आपका इंतजार में है। সামনে ঝুঁকে সেলাম জানানোর ভঙ্গিতে মজা করে বলে উঠল মল্লিকা। ও নিজে সত্যি আসমানি রঙের একটা চুড়িদার পরে চোখে কাজল দিয়ে অপেক্ষা করছিল অভির জন্য। আজ দুপুরের পাহাড় জঙ্গলের ভ্রমণ ওর বয়স কমিয়ে দিয়েছে 10 বছর। আজও অভিকেও উজ্জীবিত করে তুলবে। হিমেল হাওয়া না থাকলেও এসি চালিয়ে চোখ বুঝলেই লেক গার্ডেন্সের ফ্ল্যাটের ঘরটা বনবাংলোর মায়াবী স্বপ্নপুরী হয়ে যায় মল্লিকার কাছে। মল্লিকাকে দেখে অভির মুখে হালকা হাসি এলেও তা মিলিয়ে গেল তাড়াতাড়ি। ও, কি ভীষণ গরম আজকে মলি, প্রচুর দৌড়ঝাঁপ গেল আজকে। জাস্ট ভাজা পাঁপড় হয়ে গেছি। খুব মায়া হলো মল্লিকার। ও তাড়াতাড়ি বলল, বেডরুমে চলো, এসি চালিয়ে দিচ্ছি। না গো, আগে ফ্রেশ হয়নি, এখন বেডরুমে গেলে চলবে না। চট জলদি ফ্রেশ হয়ে বসতে হবে কাজে। দীর্ঘশ্বাসটা চেপে গেল মল্লিকা। ফ্রেশ হয়ে স্যান্ডউইচ খেয়ে বেডরুমে ঢুকলো ঠিকই অভি, তবে ল্যাপটপটা খুলে এন্ট্রি শুরু করে দিল। মল্লিকা কিছু কথা বলতে গেলেও হ্যাঁ এর বেশি শব্দ বেরোলো না অভির দিক থেকে। আস্তে আস্তে নিজের বেশ বদলে ফেলল মল্লিকা। মনকাড়া আসমানি চুড়িদারের আড়ালে লুকিয়ে থাকা রূপসীকে খুঁজে বের করার চেষ্টা নেই কারোর। চোখের কাজলের মায়া ধোয়া হলো বেসিনের জলে, তার সাথে চোখের জলও সঙ্গী হলো। ডিনারের পাট চুকে যেতে অভি মল্লিকাকে কোলে তুলে নিয়ে ঢুকলো বেডরুমে। মল্লিকার মনে তখন বর্ষার রিমঝিম নেই, শরীরে আর বসন্তের ডাক নেই। শীত এসে যেন থাবা গেড়ে বসেছে ওর শরীরে। বিয়ের 4 বছরে সবই হয়ে গিয়েছে নিয়ম মাফিক। অভির মনে হচ্ছিল মল্লিকা রেগে আছে, তাইও তাড়াতাড়ি মল্লিকার ঠোঁটে ঠোঁট ডোবালো। অভির তাড়াহুড়ো দেখে হাসি পেল মল্লিকার। দুপুরবেলায় জঙ্গলের বনবাংলোর ফ্যান্টাসি থেকে তখনও যেন বেরোতে পারেনি মল্লিকা। ও একবার চোখ বুজে ফিরতে চাইল সেই হালকা আলোয় ঘেরা বাংলোয়। মন দিয়ে শুনতে চাইল এসির আওয়াজের বদলে ঝিঁঝির ডাক। যদিও ফাল্গুনির আবেগমাখা আদর যে আর সাথে নেই এখন তা বুঝতে পারে মল্লিকা। ওর হাউসকোট খুলে দিয়েছে অভি। ঘন ঘন চুম্বনে নিজেই পাগল হয়ে উঠছে প্রায়। মল্লিকার মনে কিছুটা হলেও ফিরে আসছে রোমাঞ্চ। দুহাতে অভিকে জড়িয়ে আরও কাছে টানতে থাকে। হঠাৎই দুবার কেঁপে উঠল অভি।
আস্তে আস্তে মল্লিকাকে ছেড়ে দিয়ে অভি পাশ ফিরে শুলো। মল্লিকার একটা দীর্ঘশ্বাস পড়ল। ও বুঝতে পারল অভির শরীরের উষ্ণতা আজ রাতের মতো শেষ। অভি ঘুমিয়ে পড়তে মল্লিকাও ঘুমিয়ে পড়েছিল। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙতে মল্লিকা দেখে বিছানায় নেই অভি। মোবাইলটা হাতড়ে দেখল 2:45 বাজে। অভি মাটিতে বসে ল্যাপটপ খুলে নিজের কাজ করে চলেছে। অবাক হয়ে ঘুম জড়ানো গলায় মল্লিকা বলল, কি গো, মাঝরাত্রে জেগে বসে কি করছো? তোমার ঘুম ভেঙে গেল? আমি তো মাটিতে বসেছি ওই জন্যই, যাতে ল্যাপটপের আলো তোমার চোখে না পড়ে। ধরা পড়ে যাওয়া বাচ্চা ছেলের মতো বলল অভি। কিন্তু এখন এত রাতে তুমি ল্যাপটপ নিয়ে বসে কি করছো? একটু অভিমান আর বিরক্তি এসে গেল মল্লিকার গলায়। ওই বিশাল উদ্যোগের একটা কাজ এগিয়ে রাখছি আর কি। সকালে আর সময় পাবো না। 10:30টায় ওদের অফিসে যাব, কথা দিয়েছি। কালকে ওদের অডিটের কাজ শেষ করে দেব। সবার কাছেই অভির কমিটমেন্ট আছে, শুধু কমিটমেন্ট রাখতে নেই নিজের ছোট্ট পরিবারটার কাছে। সব ব্যাপারেই টেনশনে থাকে অভিজিৎ সেনগুপ্ত। শুধু টেনশন নেই নিজের স্ত্রীকে নিয়ে। সব কাজের ব্যাপারেই নিখুঁত হওয়ার চেষ্টা আছে অভির। শুধু বহু বছর আগে ভারতীয় ঋষি বাদশায়ন যে শাস্ত্রকে মান্যতা দিয়েছিলেন, সেই শাস্ত্রের প্রতি অভির শ্রদ্ধা নেই কোনো। সেই জন্যই অভি বুঝতে পারেনি তার লেক গার্ডেন্সের ফ্ল্যাটে কেন খুশির হাওয়া বয় মাঝে মাঝে, কেন প্রত্যেক বুধবার বা শুক্রবারে মল্লিকা ফুটতে থাকে 15-16 বছরের কিশোরী মেয়ের মতো, কেন মাঝে মাঝে অভির কাছে মল্লিকা খুঁজে বেড়ায় অনেক অনেক খুনের আদর। ঠিক যেমন কল্পনার চাদরে মুড়ে ফাল্গুনি ওকে নিয়ে চলেছে নানা জায়গায়। যদিও সুখের স্বপ্ন ভাঙতে দেরি হয় না মল্লিকার। বুঝতে পারে ফাল্গুনিকে পাওয়া বাস্তবে হয় না, অভি ওর জীবনের বাস্তব। হয়তো ফাল্গুনিও নিজের স্ত্রীকে একইভাবে ঠকায়। ওর সবই কথার কথা। পুরুষ যে আসলে কি তা অভিকে দেখে গত কয়েক বছরে ভালোই বুঝেছে মল্লিকা। তাই এক শুক্রবারে ঝাঁঝের মাথায় মল্লিকা ফাল্গুনিকে বলেই ফেলেছিল, তোমার কথার মায়াজাল ছড়িয়ে আমাকে ভুলিয়ে রাখো ফাল্গুনি। যদিও আমি জানি আমাকে সামনে দেখতে পেলে তুমি কি পারবে। তোমার মতো ছেলেরা হচ্ছে কথার রাজা। আমি জামা কাপড় খুলে তোমাকে জড়িয়ে ধরলে দেখবে তুমি 2 মিনিটও স্ট্যান্ড করতে পারবে না। তোমার যদি এত সাহস থাকে তাহলে এসো আমার সামনে। আমার বর ফিরবে না আজকে। এসো আমায় ছো তোমার ওই রোম্যান্টিক হাত দিয়ে, দেখি তুমি কত বড় বীর। আমার সারা শরীর মুড়ে দাও তোমার ঠোঁটের আদরে, দেখি তোমার পৌরুষ। না, কোনো পাল্টা কথা নয়। চুপ করে গিয়েছিল ফাল্গুনি। ফোনের ওপার থেকে শোনা গিয়েছিল দীর্ঘশ্বাস। একটু পরে ফাল্গুনি বলল, তোমার শরীর আমার চেনা মল্লিকা। তোমার মনের অলিগলিতে আমি ঘুরে মরেছি গত কয়েক মাস ধরে। তোমাকে কামনায় অস্থির করে তুলেছি আমি। আমার অপরাধ নিও না, আমার পক্ষে তোমার সামনে আসা সম্ভব নয়। সেদিন আর কোনো কথা বলেনি ফাল্গুনি। তারপরে সারাদিন মল্লিকা পাগলের মতো ফোন করেছে ফাল্গুনিকে। প্রতিবার একই উত্তর, সুইচড অফ। মনে মনে দ্বিচারিণী হয়ে উঠেছে মল্লিকা। মল্লিকা নিজেও বুঝেছে ফাল্গুনি ভদ্র। সে লুকিয়ে রেখেছে নিজেকে ঘন কুয়াশার আড়ালে। মল্লিকা আস্তে আস্তে ক্ষিপ্র বাঘিনীর মতো হয়ে যাচ্ছে আজকাল। অভি কাজের জগতে যতটা পটু, ঠিক ততটাই আনাড়ি নিজের সংসারের ব্যাপারে। বরাবরই অভি টেনশনে থাকত। আর এই শনিবার রাতে মল্লিকার রূপ দেখে ওর আনন্দ হওয়ার বদলে মনে যেন একটা ভয় ঢুকে গেল। মল্লিকাকে যেন ও চিনতে পারছে না। ওর আগ্রাসী মনোভাবের উত্তর অভির জানা নেই। মল্লিকার পাগলের মতো চুম্বন বর্ষণের পরে অভি দিশেহারা হয়ে গিয়েছিল সেদিন রাতে। কিন্তু মল্লিকা যেন থামতে ভুলে গেছে। কি যেন এক অপ্রাপ্তি মল্লিকাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। শেষে অভি দেখল যে জিনিস ওর আদরের মলি কোনোদিনও করেনি তাই করল সেই রাতে। প্রচণ্ড বিরক্তির সাথে অভিকে ভীষণ জোরে এক ঠেলা দিয়ে সম্পূর্ণ নিরাবরণ হয়েই ও ঘরের দরজা খুলে বেরিয়ে গিয়ে বাথরুমে ঢুকল। অভির আর সাহস হলো না বাথরুমের দিকে এগিয়ে গিয়ে মল্লিকাকে ডাকার। তবে কান পাতলে অভি শুনতে পেত কলের জলের শব্দের সাথে মিশে যাচ্ছে এক চাপা কান্না মেশানো গর্জন। রবিবারের বিকেলে মল্লিকা কিচেনে ঢুকে স্পেশাল কিছু স্ন্যাক্স বানাচ্ছিল। গতকাল রাতের পরে ওর মনে অনুতাপ জেগে উঠেছিল।
অভি তো ছেলে হিসেবে সত্যিই অনেক ভালো। তাহলে মল্লিকা কাল রাতে অত পাগল হয়ে উঠেছিল কেন? আজ সকালে অভির মুখ থেকে ভীষণ কষ্ট হচ্ছিল মল্লিকার। রবিবারে সকাল মাটি হতে দেয়নি মল্লিকা। অভি আজ সকালে ওকে দেখে অবাক। মেয়েরা কখন যে কি ভাবে তা বোঝা সত্যি ভগবানেরও অসাধ্য। আজ সকাল থেকে মল্লিকাকে যেন আবার নতুন দেখাচ্ছে, ঠিক 4 বছর আগের মতো। অভিও আজ বহুদিন পরে মলির সাথে বসে দুপুরে একটা সিনেমা দেখছিল ইউটিউবে। মল্লিকা বলেছিল যে বাইরের কোথাও নয়, আজ ঘরেই থাকবে ওরা। ড্রয়িং রুম অন্যভাবে সাজিয়ে কিচেনে ঢুকেছে মল্লিকা। না, অন্য পুরুষের প্ররোচনায় পড়ে নিজের সংসারকে জলাঞ্জলি দিতে পারবে না ও। অভি এখনো কিছু আঁচ করেনি। তবে মল্লিকা ভালোই জানে অভি বোকা নয়। ও একবার বুঝতে পারলেই সর্বনাশ হবে। দরকার নেই কারুর। মল্লিকা ওর নিজের মতো করেই আনন্দ খুঁজে নেবে। অভি হঠাৎ এসে বলল, তোমার ফোন এসেছিল মলি। ফাল্গুনি নামের কেউ একজন ফোন করেছিল। মল্লিকার বুকের ভেতরে যেন 100 ঘোড়ার দাপাদাপি। ফাল্গুনি কি ওকে শান্তি দেবে না? সামনেও আসে না, অথচ ওর জন্যই মল্লিকার সব কিছুই ভেঙে যাবে হয়তো। নিজেকে অতি কষ্টে সামলে মল্লিকা বলল, কি বলছে? আরে বলেছে আর কোথায়, ধরতেই কেটে গেল। হয়তো তোমার বদলে আমার গলা শুনেই কেটে দিল। হায় ভগবান, অভি কি বুঝে ফেলেছে? মল্লিকা ফিশ ফ্রাইয়ের ফিলে তেলে ছেড়ে দিল কাঁপা কাঁপা হাতে। তেলের শব্দের মধ্যেই শুনতে পেল অভি বলছে, আসলে ছেলের গলা পেয়ে আর কথা বলেনি। অনেক মেয়েই অচেনা ছেলের সঙ্গে কথা বলতে লজ্জা পায় তো। মল্লিকা একটা ভীষণ স্বস্তির শ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি পরে ফোন করব। অভি তাহলে বুঝতে পারেনি যে ফাল্গুনি ছেলের নাম। অবশ্য বুঝতে পারলেও মল্লিকা কোনো একটা অজুহাত দিয়ে দিত। যদিও মল্লিকা দুশ্চিন্তায় কেঁপে গিয়েছিল অভির মুখে ফাল্গুনির নাম শুনে। ফিশ ফ্রাইগুলো ভেজে ডিশে সাজিয়ে নিয়ে দুজনে বসলো ড্রয়িং রুমে। অভি ফিশ ফ্রাইতে প্রথম কামড় দিয়ে খুব ক্যাজুয়ালি জিজ্ঞেস করলো, আচ্ছা, ফাল্গুনি কি তোমার কলেজের বন্ধু? ফাল্গুনির ওপরে চেপে রাখা রাগটা উগড়ে দিয়েছিল মল্লিকা। ফোনে প্রথমে ভীষণ রাগারাগি করেছিল। মল্লিকাকে সামলাতে ফাল্গুনিও নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। মেয়েদের সামলানোর জন্য সামনে থাকতে হয়, আদরে সোহাগে ভোলাতে হয়। কিন্তু ফাল্গুনি তো ফোনের ওপারে আছে। অনেকক্ষণের চেষ্টায় মল্লিকা শান্ত হলো। তারপরে ওদের পুরনো খেলা আবার চালু হলো। এক নেশার মতো মত্ততা আনে মল্লিকার কাছে। মল্লিকা বারবার ফাল্গুনিকে ছেড়ে আসতে চাইলেও ছাড়তে পারে না। ওর গলার জাদু, ওর শব্দের মায়াজাল এক অদ্ভুত ফ্যান্টাসি তৈরি করে রেখেছে মল্লিকার মনে। তাই মল্লিকা আবার বুধবার আর শুক্রবারের জন্য দিন গোনে। অবশ্য মল্লিকার আবদারে ফাল্গুনি এখন সোমবারেও মাঝে মাঝে ফোন করছে। রোজ ফোন করে না ফাল্গুনি। ও বলে বেশি কাছে এলে রহস্য কমে যাবে, তাতে এই মিলনের মাধুর্য কমে যেতে পারে। অবশ্য মল্লিকা একটা ব্যাপারে খেয়াল করেছে এই 1 মাসে। অভি এখন একটু বেশি সময় নিয়ে তাকায় মল্লিকার দিকে। বাড়ি ফেরে একটু তাড়াতাড়ি, সারাক্ষণ আর ল্যাপটপ নিয়ে বসে থাকে না বাড়িতে। মল্লিকা ভেবেছিল অভি সেই শনিবারের রাতের ঘটনার পর বদলাচ্ছে নিজেকে। অভি বুঝেছে মল্লিকাকে বেশি ফাঁকি দেওয়া চলবে না। কিন্তু মল্লিকা তখনও বোঝেনি অভি কতটা অ্যাগ্রেসিভ ওর ব্যাপারে। রবিবার রাতে অভি বলল ওকে একটা অডিটের কাজে 3 দিনের জন্য বহরমপুর যেতে হবে। মল্লিকা অবাক চোখে তাকিয়ে বলল, 3 দিন আমি একা থাকবো? হালতো হাসি হেসে অভি বলল, আরে কোনো ভয় নেই, আমাদের হাউজিংয়ের সিকিউরিটি তো আছেই। বেমক্কা কেউ তো ঢুকতে পায় না এখানে। তাছাড়া পাশের ফ্ল্যাটেই দত্তবাবু আর ওনার মিসেস তো আছেন। মল্লিকা কি বলতে চাইল তা অভি বুঝতে চাইল না। মল্লিকা কি সিকিউরিটি গার্ডের সাথে গল্প করে সময় কাটাবে, নাকি বুড়ো দত্তবাবু আর তার বউয়ের সাথে বসে পিএনপিসি করবে? সোমবার সকালে অভি নিজেই গাড়ি ড্রাইভ করে বেরিয়ে গেল বহরমপুরের দিকে। মল্লিকা আপত্তি করলেও শুনল না। যাবার আগে বলে গেল, চিন্তা করো না, গাড়ি আমি সাবধানেই চালাবো। বাই দ্য ওয়ে, তোমার একা লাগলে তোমার সেই বান্ধবী ওই ফাল্গুনি, হ্যাঁ ফাল্গুনিকেই তো ডেকে নিতে পারো তো। সে কি কলকাতাতেই থাকে? বুকের ভেতরে অস্থিরতা চেপে মল্লিকা শুধু বলল, না। ঠিক আছে, তাহলে ফোন করে গল্প করবে।
তাতেও কিছুটা সাহস পাওয়া যায় একা লাগলে। আমি রাতের দিকে ফোন করব। মল্লিকার মনে দ্বিচারিণী হওয়ার পাপবোধ চেপে বসেছে। অভি আজ এতটা পথ যাবে, অথচ সেই ভাবনা ছাপিয়ে মল্লিকা ভাবছে আজ সোমবার। আজ হয়তো ফাল্গুনী ফোন করবে, হয়তো কোনো পাহাড়ের কোল বা নির্জন সৈকতে ওরা আজ রাত্রিবাস করবে মনে মনে। নেশা, এক অদ্ভুত নেশাতুর অবস্থায় সকাল কেটে গেল মল্লিকার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, অথচ ফাল্গুনীর ফোন নেই। মল্লিকা শেষটায় নিজেই ফোন করল দুবার সন্ধ্যের দিকে। কি আশ্চর্য, দুবারই ফাল্গুনী ফোন কেটে দিল। অভি একবার ফোন করেছিল বিকেলের দিকে, বলল, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি যে আমি পৌঁছে গেছি মলি। হ্যাঁ, এখানে কোম্পানির অফিসে আছি এখন, লাঞ্চ সেরেছি এখানেই। আমরা মানে? অবাক হওয়া গলায় জিজ্ঞেস করলো মল্লিকা। আরে কি মুশকিল, ভয় নেই তোমার। আমার সাথে পার্থও এসেছে, ওর একটু ওই মুর্শিদাবাদ যাওয়ার ইচ্ছে ছিল, ওকেও সঙ্গে নিয়ে এসেছি। সাথে একজন থাকলে সুবিধেও হয়। যাক, ভালোই তো। মল্লিকা ভাবল সাথে কাউকে নিলে তো অভি মল্লিকাকেই নিয়ে যেতে পারত। একটু অবাকও হলো, এতদিন পরে পার্থর সাথে ও নিজের কাজের জায়গায় গেল। যাক, একটা ভালো দিক বলতে হবে, অভি তাহলে ওর পুরনো বন্ধুদের একেবারে ভুলে যায়নি। ওরা ঠিকঠাকভাবে পৌঁছেছে জেনে স্বস্তি পেল। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ফাল্গুনির ফোন সুইচড অফ কেন? ভীষণ রাগ হচ্ছে মল্লিকার। অভি বা ফাল্গুনি কেউই কি তাহলে মল্লিকার নয়? আজ সারাটা সকাল দুপুর শুধু ফাল্গুনির ফোনের অপেক্ষায় দিন গুনেছে মল্লিকা। রাত 10টার সময় এলো ফাল্গুনির ফোন। অদ্ভুত চাপা গলায় বলল, ভেরি সরি মলি, আজ সারাদিন ফোন করতে পারিনি। রাখো তোমার সরি, তোমরা ছেলেরা সবাই এক গোত্রের। প্লিজ মলি, একটু আমার কথাটা শোনো। আমি একটু বাইরে আছি, ফোন করার অসুবিধে আছে। আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে নিয়ে চলো কোথাও। আমি একা আছি আমার ফ্ল্যাটে, ভালো লাগছে না কিছু। লক্ষ্মীটি মলি, অবুঝ হয়েও না। আজ আমাকে রাখতে হবে। আমি আশা করি বুধবার তোমাকে ফোন করতে পারবো। সেদিন অনেকক্ষণ আদর করব তোমায়, তোমাকে নিয়ে যাব অন্য এক জগতে। সে জগৎ শুধু শুধু তোমার আর আমার। কথা দিচ্ছি, আজ আর সময় নেই। এই বলে ফোনে একটা চুমু দিয়ে ফোন কেটে দিল ফাল্গুনি। মল্লিকার পাল্টা চুমুর শব্দ শোনার জন্য অপেক্ষা করল না পর্যন্ত। মল্লিকা ভাবল, তাহলে কি ও বিয়ে করতে চলেছে কাউকে? মল্লিকা কিছুই যে জানে না ফাল্গুনির সম্বন্ধে। সামনে কোনোদিন দেখেনি ওকে, জানে না ও মল্লিকার চেয়ে বয়সে ছোট না বড়, জানে না ও দেখতে কিরকম, জানে না ওর বাড়িতে কে আছে। অথচ ফাল্গুনি সব জানে মল্লিকার ব্যাপারে। মল্লিকা ওর নিজের কল্পনার মাধুরী মিশিয়ে তৈরি করেছে ওর মনের মতো প্রেমিকের ছবি, তাকেই বসিয়ে রেখেছে ফাল্গুনির জায়গায়। মাঝের মঙ্গলবার দিনটা কেটে গেল মল্লিকার। অভি আর পার্থ আজ মুর্শিদাবাদে গেছে বহরমপুর থেকে। দুপুরের দিকে ফোন করেছিল, কাল বিকেলের দিকে অভির অডিটের কাজ শেষ হবে। বৃহস্পতিবার মনে হয় অভি ফিরে আসবে। না, বৃহস্পতিবার নয়, অভি ফিরল বুধবার দুপুরে, ঠিক যে সময় মল্লিকা অপেক্ষা করছিল ফাল্গুনির ফোনের জন্য। অভি ফ্ল্যাটটায় ঢুকেই জড়িয়ে ধরল মল্লিকাকে। অভিকে দেখে একটু স্বস্তি পেল মল্লিকা। যাক, অভি ভালোভাবেই ফিরেছে। আসলে হাইওয়ের ওপরে লং ড্রাইভ কোনোদিনই মল্লিকাকে স্বস্তি দেয় না। মল্লিকা খাবার বাড়তে যাচ্ছিল, কিন্তু অভি তা করতে দিল না। ও সোজা মল্লিকাকে নিয়ে গিয়ে ঢুকেছে বেডরুমে। অভিরাজ হলোটা কি? অবাক চোখে অভিকে দেখছে মল্লিকা। নিজের জামা প্যান্ট সর্বস্ব মুহূর্তে ছুঁড়ে ফেলে মল্লিকার ওপরে প্রায় ঝাঁপিয়ে পড়ল অভি। অভিকে সামলাতে সামলাতে মল্লিকার মনে হলো এই সময় ফাল্গুনির ফোন এলে কেলেঙ্কারি হবে। মল্লিকা ফোনটা অফ করতে গেল, কিন্তু অভি ওর হাত থেকে ফোন ছুঁড়ে ফেলে দিয়ে বলল, কেউ ফোন করবে না, কেউ আসবে না, তুমি শুধু আমার আমার আমার। ভীষণ গাঢ় হয়ে গেছে অভির গলা। সেই গলায় রাগ না অভিমান না চাপা কষ্ট, ঠিক বুঝতে পারল না মল্লিকা। শুধু অবাক হয়ে গেছে ও অভির ক্ষিপ্রতা দেখে। মল্লিকার মনে হচ্ছে এ ওর চেনা অভি নয়। এত শক্তি দিয়ে আগে কোনোদিনও সেক্স করেনি অভি। মল্লিকার গালে গলায় বুকে প্রচণ্ড কামড়ের চুম্বন দিয়ে চলেছে অভি, ঠিক উন্মাদের মতো। অনেকক্ষণ ধরে
অভির সঙ্গম দেখে মনে হয় ও যেন নতুন পুরুষ হয়ে উঠেছে। মল্লিকা উত্তেজনার চোটে ভুলে গেছে ফাল্গুনির কথা। আসলে মল্লিকার জানার কথা নয় অভি আজ ভায়াগ্রা ইউজ করেছে। মল্লিকা আরও জানে না ফাল্গুনির ফোন আর কোনোদিনও আসবে না। সোম, বুধ কি শুক্রবারের দুপুরবেলাগুলো মল্লিকা প্রতীক্ষা করে থাকলেও আর সেই নির্দিষ্ট সময় রিংটোন বাজবে না। মল্লিকার অজান্তেই অভি ফাল্গুনির নাম্বার দেখে নিয়েছিল মল্লিকার ফোনে। সন্দেহের বীজ ঢুকেছিল ওর মনে। তারপরে গত 1 মাস নিজের মতো করে গোয়েন্দাগিরি করে ধরে ফেলেছিল ফাল্গুনিকে। অভি ঠিক করেছে মল্লিকার কাছেও হারবে না। মল্লিকা জানুক অভি ওকে কতটা ভালোবেসে ফেলেছে। তাই তো আজ ফাল্গুনির ফোন আর আসবে না। অভি জানে দুপুরবেলায় মল্লিকার প্রতীক্ষার ফোন আর বাজবে না। অভির গাড়ির একটা জোরালো ধাক্কা শেষ করেছে ফাল্গুনিকে। অভি জানে না পুলিশ ওকে ধরে ফেলবে কিনা, জানে না ওর স্বপ্নের এই ফ্ল্যাটের দরজায় গোয়েন্দাদের ভারী বুটের শব্দ এসে পৌঁছবে কিনা। ও শুধু পাগলের মতো মল্লিকার কাছে প্রমাণ করতে চায় নিজেকে। একটা বার, অন্তত একটা বার ওর আদরের মলি চিনুক ওকে। অভি ওর মলির কাছে সেরা পুরুষ হতে চায়। ফাল্গুনির মায়া ভোলাতে চায় অভি। একই দুপুরে 3 বার মাত্রাতিরিক্ত সঙ্গমের পর ক্লান্ত হয়ে দুজনেই এলিয়ে পড়েছে বিছানায়। মল্লিকা শান্তিতে ঘুমিয়ে পড়েছে অভিকে জড়িয়ে, আর অভির বুকে বাজছে চাপা দামামা। পার্থকে অভি সঙ্গে নিয়েছিল সত্যিটা জানতে। আসলে এই মোবাইল ফোনের যুগে সবই বড় প্রকট। 2 বার পার্থর ফোন চেক করে নিয়েছিল অভি যখন বহরমপুরে হোটেলে পার্থ বাথরুমে গিয়েছিল। পার্থর ফোনে প্যাটার্ন লক থাকলেও একবার দেখতে পেয়েছিল অভি। ফোনের লক খুলে অভি ওর গোয়েন্দাগিরি শেষ করেছিল। তারপর আজ ফেরার পথে ফাল্গুনিকে শেষ করেছে অভি। মল্লিকার সাজানো ক্যাবিনেটে রাখা একটা মহাভারতের বই ধরিয়ে দিয়েছিল ফাল্গুনিকে। অভি প্রথমে ভেবেছিল ফাল্গুনি কোনো মেয়ের নাম। মহাভারত উল্টাতে গিয়ে অভি দেখেছিল অর্জুন যখন বিরাট যুদ্ধের আগে রাজকুমার উত্তরকে নিজের পরিচয় দিচ্ছেন, সেইখানেই লেখা আছে অর্জুনের 10টা নাম। অর্জুনেরই 2টো নাম হলো পার্থ আর ফাল্গুনি। এই গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুরঙ্গনা, সার্থক, কৃত্তিক,